পাকিস্তানের পাকিস্তানের পক্ষে যারা ছিল অথবা যারা পাকিস্তানকে বেশি ভালোবাসে তাদেরকে যদি আমরা রাজাকার বলি, ভারতকে যারা বেশি ভালোবাসে, ভারতের স্বার্থ যারা রক্ষা করে, তাদেরকে আমরা কি বলবো? তো আমরা আহ, রাজাকার যদি আমরা বলতে চাই, তাহলে আমরা শুধুমাত্র পাকিস্তান নিয়ে পড়ে আছি কেন? যারা বাংলাদেশ, আমার দৃষ্টিতে যারা বাংলাদেশপন্থী না, যারা বাংলাদেশপন্থী না, যারা বাংলাদেশের নাগরিক হয়ে অন্য দেশের প্রতি যাদের দুর্বলতা বেশি আছে, সেটা ভারত হোক, সেটা পাকিস্তান হোক, তো সবাই তো রাজাকার। মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক যেটা বলেছেন, এটা নিয়ে আমি খুব সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আমি হাদির প্রসঙ্গে চলে যাব। প্রথমত, আমি প্রতিমন্ত্রী মহোদয়ের কথাকে খুব একটা গুরুত্ব দিতে চাই না। ওনার বয়স কম। আমি আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, এখনো ওনার ওই প্রজ্ঞা এবং ওই পার্সোনালিটিটা গ্রো করে নাই। ওনাকে আমরা সিটি কর্পোরেশনের গেটে তালা দিতে দেখেছি। আবার ওনাকে গত কিছুদিন আগে একটা মন্ত্রী হয়ে জনাব তারেক রহমানের গাড়ির সামনে দিয়ে দৌড়াতে দেখেছি। তো আমি এই জন্য এরকম তার কথাকে খুব একটা গুরুত্ব দিতে চাই না। তো তার যেহেতু আমার বয়স বেশি, তার থেকে অনেক বেশি বয়স, তো ওনার জন্য আমার কিছু সাজেশন আছে। সাজেশন গুলো হলো, প্রথমত, আচ্ছা, রাজাকার কাকে বলে? রাজাকারের ডেফিনেশনটা কি? উম, আহ, পাকিস্তানের পাকিস্তানের পক্ষে যারা ছিল অথবা যারা পাকিস্তানকে বেশি ভালোবাসে, তাদেরকে যদি আমরা রাজাকার বলি, ভারতকে যারা বেশি ভালোবাসে, ভারতের স্বার্থ যারা রক্ষা করে, তাদেরকে আমরা কি বলবো? তো আমরা আহ, রাজাকার যদি আমরা বলতে চাই, তাহলে আমরা শুধুমাত্র পাকিস্তান নিয়ে পড়ে আছি কেন? যারা বাংলাদেশ, আমার দৃষ্টিতে যারা বাংলাদেশপন্থী না, যারা বাংলাদেশপন্থী না, যারা বাংলাদেশের নাগরিক হয়ে অন্য দেশের প্রতি যাদের দুর্বলতা বেশি আছে, সেটা ভারত হোক, সেটা পাকিস্তান হোক, তো সবাই তো রাজাকার। তো আমরা শুধু একটা পক্ষ নিয়ে পড়ে আছি কেন? দ্বিতীয়ত, গত গত 16টা বছর আমাদের দেশ কি স্বাধীন ছিল? আমাদের দেশের কোন কোন সেক্টর স্বাধীন ছিল গতটা 16টা বছর? এবং আমরা আমাদের গত 16 বছরে আমরা কাদের পারপাস সার্ভ করেছি? এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি না কেন? এই বিষয়গুলো নিয়ে আমরা কেন কথা বলছি না? এর পরের যে বিষয়টা, সেটা হলো যে আমরা যেন, আমি ওনাকে সাজেস্ট করব, ওনাকে এবং বিএনপির যারা তরুণ নেতৃত্বে আছেন, যে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটা বোঝার চেষ্টা করেন। আপনারা খালেদা জিয়ার রাজনীতিটা বোঝার চেষ্টা করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি হলো, উনি বাংলাদেশপন্থী সকল মানুষকে সাথে নিয়ে, যে ধর্ম, মত, ধর্ম, মানে আইডিওলজি যাই থাকুক না, শুধু যারা বাংলাদেশকে ভালোবাসে সবাইকে নিয়ে ইনক্লুসিভ রাজনীতি করেছিলেন, সকলকে নিয়ে। ম্যাডাম খালেদা জিয়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটাই উনি ক্যারি ফরওয়ার্ড করেছেন। আর যদি জামাতের প্রসঙ্গে বলতেই চাই জনাব ইশরাক সাহেব, আমি ওনাকে শুধু বলবো যে, আচ্ছা, ম্যাডাম খালেদা জিয়া, তার থেকে তো বড় বিএনপি নাই। আহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে বড় বিএনপি তো নাই। ম্যাডাম খালেদা জিয়ার থেকে তো বড় বিএনপি কেউ নাই। এবং আমরা বিএনপি বলতে ওনাদের দুজনকে সবার আগে বুঝি। ম্যাডাম খালেদা জিয়া 82 সালে বিএনপিতে টেক ওভার করেছিলেন, এবং 84 সালে আমার জানা মতে খুব সম্ভব উনি চেয়ারপারসন হয়েছিলেন। এবং তারপরে উনি তার দীর্ঘ রাজনৈতিক জীবন গেল। তারপরে 26 সালে ওনার মহাপ্রয়াণ হলো আর কি। তো ওনার সারা জীবনে উনি এই জামাতে ইসলামকে ব্লেম করেছেন, এরকম কিছু কথা, কিছু স্টেটমেন্ট আমাদেরকে দেখান। উনি তো সব থেকে, আমাদের দেখা সব থেকে বড় বিএনপি। ওনার সারা জীবনে যে উনি জামাতকে ব্লেম করেছেন, এরকম কিছু বক্তব্য, কিছু কথা, কিছু ভিডিও ফুটেজ, ওনার কিছু ভাষণে দেখান। দেখান নাই। এটার কারণটা কি? এটাও ওনাদেরকে বুঝতে হবে যে এটার কারণটা কি, এটার কারণটা কি। দ্বিতীয়ত, জামাত এবং বিএনপি এরা তো একসাথেই ছিল। ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে এরা একসাথে ছিল। এবং জামাত, বিএনপি যাতে করে জামাতের সঙ্গ ছেড়ে আসে, তার জন্য ম্যাডাম খালেদা জিয়াকে কত মানে তার দাম দিতে হয়েছে। উনি তো সেটা ছেড়ে আসেন নাই। কেন আসেন নাই? এটাও কিন্তু বিএনপির তরুণ নেতাদের বুঝতে হবে, যে আপনাদের শত্রু কারা এবং আপনাদের মিত্র কারা, বাংলাদেশের শত্রু কারা, বাংলাদেশের মিত্র কারা। আর এইসব বিভাজনের কথা এই 55 বছর পরে কেন? যে বিভাজনটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেন নাই, যে বিভাজনটা ম্যাডাম খালেদা জিয়া করেন নাই, ওই বয়ানগুলো আমরা এখন, ওই বিভাজনের রাজনীতিটা এখন কেন? এগুলো তো আওয়ামী লীগের বয়ান, এটা তো বিএনপির বয়ান কখনো ছিল না। কখনো ছিল না। আপনি 5ই আগস্টের আগে বিএনপির যে কোনো নেতার
কথা দেখান তো এই ধরনের, দেখবেন না। এই সব কথা এগুলো কিছু কিছু নেতার ক্ষেত্রে 5 আগস্টের পরে চলে এসেছে। তো এই আওয়ামী লীগের বয়ানগুলো কেন, এই কেন আমরা তো এই 54 বছর পরে এগুলো দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, সবাইকে সাথে নিয়ে আমরা সামনে যেতে চাই। আমরা সবাইকে সব সাথে নিয়ে সামনে যেতে চাই, ইনক্লুসিভ বাংলাদেশ আমরা চাই। আমরা এবং আমরা একসাথে সামনে যেতে চাই সবাইকে নিয়ে। এবং আমার কাছে ওই জুলাই আন্দোলনে যারা বাংলাদেশের পক্ষে ছিল, যারা জুলাই আন্দোলনে দুইটা পক্ষ ছিল, একটা হলো আওয়ামী লীগ এবং তার দোসর, এবং আরেক পক্ষে হলো যেখানে বিএনপি, জামাত, এনসিপি, বাংলাদেশের সাধারণ মানুষ, সকল সাধারণ মানুষ। আমি এই বাংলাদেশের ভিতরে কোনো বিভাজন চাই না। এটা হলো আমার শেষ কথা। এবার আমি হাদির প্রসঙ্গে কিছু কথা বলতে চাই, কারণ হাদি আমার ব্যক্তিগতভাবে একটা দুর্বলতা। হাদির সাথে আমি অনেক সেমিনার করেছি, অনেক প্রোগ্রাম করেছি আমরা একসাথে। আমি এরকম সৎ, সাহসী, সিম্পল এবং ভোকাল মানুষ আমি আমার লাইফে তেমন একটা দেখিনি, এরকম দেখি নাই। তো হাদি কি? হাদি একটা চরম বাংলাদেশপন্থী একটা মানুষ, যিনি বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের রাজনীতি খুব ভালো বুঝতে পেরেছিলেন, অল্প বয়সেই সম্পূর্ণ বুঝতে পেরেছিলেন। শরীফ ওসমান হাদি একজন অসম্ভব জিয়া এবং ম্যাডাম খালেদা জিয়া ভক্ত ছিলেন, এবং ওনার পরিবারও বিএনপি ভক্ত ছিলেন শিশুকাল থেকেই। সেই হাদির আমি একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে হাদি বলছেন যে উনি ক্লাস 3-তে পড়তেন, ঝালকাঠিতে ওনার বাড়িতে, ওই এলাকাতে ম্যাডাম খালেদা জিয়া আসবেন, ওই মাঠে ক্লাস 3-তে পড়ে ওসমান হাদি উনি সকাল থেকে বসে আছেন সামনে, যাতে করে খুব কাছ থেকে ম্যাডাম খালেদা জিয়াকে দেখা যায়। তার ওসমান হাদির একটা বিখ্যাত কথা আছে যে বাংলাদেশ কেমন আছে বুঝতে হলে আপনারা ম্যাডাম খালেদা জিয়ার দিকে তাকান। খালেদা জিয়ার মুখে হাসি, তার মানে বাংলাদেশ ভালো আছে। খালেদা জিয়ার মুখে হাসি নাই, তার মানে বাংলাদেশ খারাপ নাই। মানে এর চেয়ে বড় জিয়া ভক্ত, খালেদা জিয়া ভক্ত কিংবা বিএনপির ভক্ত মানুষ খুব কম আছে। ওসমান হাদির সাথে বিভিন্ন জায়গাতে আড্ডাতে যখন বিএনপির বিভিন্ন বিষয় নিয়ে একটু সমালোচনা কেউ কেউ করতো, ও খুব হাদি খুব কনফিডেন্সে বলতো যে দেখেন, বিএনপি একটা জনমানুষের দল, অনেক মানুষের সাপোর্ট বিএনপির জন্য। তো বিএনপি কে এমন কোন সমালোচনা করেন না যাতে বিএনপি কোণঠাসা হয়ে যায় এবং বিএনপি আওয়ামী লীগের ক্লোজ হয়ে যায়। তো হাদি অত্যন্ত আধুনিক, এবং সে আমরা জানি যে সে ক্লাস 9 থেকে ইংলিশে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করত এবং প্রথম হতো। তো হাদি প্রচন্ড পরিমাণে আধিপত্যবাদ বিরোধী, মেনলি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী। এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী তো হাদি না, হাদির পূর্বসূরি এ.কে.এম. ফজলুল হক ছিলেন, মৌলানা ভাসানী ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, এবং আমাদের আপসীন নেত্রী খালেদা জিয়াও ছিলেন। এটা সবাই তো আধিপত্যবাদ বিরোধী ছিলেন। তো হাদি কি চেয়েছিল? হাদি গতানুগতিক রাজনীতির পরিবর্তন চেয়েছিল। হাদি গতানুগতিক রাজনীতির পরিবর্তন চেয়েছিল, জনমানুষের একটা রাজনীতি সে চেয়েছিল। এবং হাদি সে সকল শ্রেণীর মানুষকে টাচ করতে পেরেছিল, সকল শ্রেণীর মানুষের মন টাচ করতে পেরেছিল, ইনক্লুডিং দি এলিট সোসাইটি অফ বাংলাদেশ, এলিটদেরও মন টাচ করতে পেরেছিল।